প্রথমেই নিউজ বাংলার দর্শকদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একটা ছবি বা ফিল্ম যখন পর্দায় দেখি তখন ভাবি সেটার ডিউরেশন হয়তো থাকে 2 ঘন্টা কি 3 ঘন্টা, কিন্তু তার পেছনে কিন্তু একটা পুরো টিম বহু সময় ধরে, বা দর্শকদের যখন সেই সিনেমাটাকে ভালো লাগানোর জন্য কিন্তু একটা পুরো টিম রাত দিন একেবারে খাওয়া নাওয়া ছেড়ে কিন্তু সেটার পেছনে কাজ করে, বহু পরিশ্রম করে, বহু ত্যাগ, বহু মুনশিয়ানা কিন্তু তার পিছনে থাকে। এবং সেই টিমের নেতৃত্বে যিনি থাকেন তিনি কিন্তু হচ্ছেন সেই ফিল্মের ডিরেক্টর। আর আপনারা জানেন যে টলিউডের বা বাংলা সিনেমার কিন্তু অন্যতম খ্যাতনামা একজন ডিরেক্টর হচ্ছেন সোমনাথ সেন। আর তিনি কিন্তু আমাদের সঙ্গে, অর্থাৎ নিউজ বাংলার সাথে কিন্তু একান্ত আলাপচারিতায় আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি। আর প্রথমেই নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাবো। প্রথমেই জানতে চাইবো, 3টে ফিল্ম একসাথে, এই রেকর্ড কিভাবে, এটার রহস্যটা কি, মানে এটা কিভাবে সম্ভব করছেন? প্রথম নিউজ বাংলার তরফ থেকে আমি বাংলার সমস্ত দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা জানাই। আর জানাই নিউজ বাংলাকে অনেক 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। রেকর্ড তো তৈরি হয়ে যায়, রেকর্ড তো করা যায় না। আর রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। 3টে ছবি পরপর আসছে আমার 3 সপ্তাহতে দর্শকের দরবারে। প্রথম ছবি পালাবদল 28শে জুলাই আসছে, 4 আগস্ট আসছে নিজের সঙ্গে দেখা, এবং 11ই আগস্ট আসছে বিকেলের আলো। এই 3টে ছবি পরপর আসার অনেক লড়াই, অনেক কষ্ট এবং অনেক মানুষের সহযোগিতা, সহমর্মিতা নিয়েই তৈরি হয়েছে। ভালো লাগছে খুব যে 3টে ছবি পরপর দর্শকের দরবারে আসছে এবং দর্শক ছবিগুলো দেখবে সিনেমা হলে এসে। এটা ভাবলেই আমি আনন্দিত হচ্ছি এবং দর্শকের কাছে অনুরোধ রাখবো, আপনারা সিনেমা হলে আসুন, এসে বাংলা ছবি দেখুন, বাংলা ছবির এই নবজোয়ারকে আরও ত্বরান্বিত করুন। আচ্ছা, এই যে 3টে ছবি পরপর একদম ব্যাক টু ব্যাক, এই ছবিগুলোর গল্প নিয়ে যদি একটু কিছু বলেন। ছবিগুলো কী ধরনের? আমি গল্পটা পুরো বলবো না, গল্পটা পুরো বললে ছবি দেখার যে একটা আলাদা অনুভূতি সেটা নষ্ট হয়ে যাবে। গল্পটা তোলাই থাক, দর্শকদের দেখার জন্য থাক। কারণ এই ছবিগুলো কি প্রেমের নাকি অ্যাডভেঞ্চার নাকি ভূতের, সেই নিয়ে যদি কিছু বলছি। আমি মূলত সামাজিক ছবি এবং সমাজের বাস্তবধর্মী সমস্যা নিয়ে ছবি করি। আর সেই ছবিগুলোতে চিরন্তন কিছু সমস্যা থাকে, মানুষের অনেক সমস্যা এবং প্রান্তিক মানুষদের নানা ধরনের ব্যাপার থাকে, সেগুলো নিয়েই ছবিগুলো হয় আর কি। যেমন পালাবদল ছবিটা একটি প্রান্তিক মানুষ আর একসঙ্গে একাধিক প্রান্তিক মানুষের গল্প। একটি মানুষ খুব খেতে ভালোবাসে, এখন 3য় বিশ্বে খাদ্য সমস্যাটা ভয়ঙ্কর। খেতে ভালোবাসে এবং ক্ষুধার্ত মানুষদেরকে কীভাবে ব্যবহার করে সিস্টেম এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারই প্রতিফলন থাকবে আমার এই পালাবদল ছবিতে। এই পালাবদল ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার, কল্যাণ চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, রনিত দে, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবিকা মুখার্জি, হিমাদ্রি দাস প্রমুখ। এবং এই পালাবদল ছবিতে আমার সিনেমাটোগ্রাফি করেছেন তীর্থ মিত্র, সম্পাদনা করেছেন দীপক মণ্ডল, সঙ্গীত করেছেন চন্দন রায়চৌধুরী। এই প্রতিটা ছবি, বিশেষ করে পালাবদলটা, আমি কোনো পালাবদলের কথা বলছি না, পালাবদলটা হচ্ছে মানুষের জাগরণের একটা গল্প। মানুষ যখন পিছিয়ে পড়ে, মানুষ যখন হেরে যায়, তখন কীভাবে মানুষ তার দৃষ্টিকোণ চেঞ্জ করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফাইট করে। এই পালাবদল হচ্ছে একটা নবজাগরণের গল্প, যেটা 28 তারিখে আসছে দর্শকের দরবারে। দর্শক দেখবে, দর্শক বিচার করবে, দর্শকের বিচারের জন্যই আমি অপেক্ষা করে আছি। পালাবদল আপনারা দেখুন, হাউজে আসুন, ভালো লাগবে। আর দ্বিতীয় ছবি যেটা আমি করে খুব আনন্দ পেয়েছি সেটা হচ্ছে নিজের সঙ্গে দেখা। আসলে প্রত্যেকটা মানুষের নিজের সঙ্গে একবার দেখা হওয়া উচিত, কারণ মানুষ মানুষের আয়না হয়। নিজের সঙ্গে দেখার গল্পটা হচ্ছে কতগুলো মানুষ, কতগুলো চরিত্র একটা জঙ্গলে আসে, অরণ্যে আসে। আমরা জানি অরণ্য খুব শান্ত, নীরব, কিন্তু অরণ্য কথা বলে। অরণ্যের মধ্যেও গুলির শব্দ শোনা যায়, শুধু পাখির গান নয়। নিজের সঙ্গে দেখা ছবিটা যারা দেখবে, দেখতে দেখতে প্রতিটা মুহূর্তে অনুভব করবে যে জঙ্গল আমরা দূর থেকে দেখি শান্ত, নীরব, নির্বাক, কিন্তু জঙ্গল কথা বলে। আর এই জঙ্গলকে কথা বলায় কিছু মানুষ, জঙ্গলকে নষ্ট করে কিছু মানুষ। একটা দারুণ বার্তা, গাছ কাটবেন না,
জঙ্গলে অশান্ত করবেন না, জঙ্গলে আসুন, জঙ্গলে নিরাপত্তা পালন করুন, জঙ্গলের আনন্দ উপভোগ করুন, কিন্তু মানুষ সেটা করে না। তো নিজের সঙ্গে দেখাতে অভিনয় করেছে অমিতাভ ভট্টাচার্য, সুনাম আছে তার বাংলা এবং হিন্দি ছবি, অভিরাজ, পাপিয়া অধিকারী, শান্তনা বসু, কল্যাণ চট্টোপাধ্যায় এবং রণিত দে। এছাড়া আরও অনেকেই আছেন যাদের নাম দর্শকরা হাউসে গিয়ে দেখবেন। এই ছবিতেও তেমনি চিত্রনাট্য লিখেছে সজল ঘোষ, সঙ্গীত করেছেন চন্দন রায়চৌধুরী, সিনেমাটোগ্রাফি করেছেন তীর্থ মিত্র, সম্পাদনা করেছেন দীপক মণ্ডল। তো এই ছবিটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে কি করে ইছামতির পারে ওরকম একটা প্রতিকূল সমস্যার মধ্যে দিয়ে ছবিটা করব। তো করতে পেরেছি আমার বন্ধু অনেকের সহযোগিতায়, এবং ভালো লাগছে যে ছবিটা দর্শকের কাছে আসছে, দর্শক ছবিটা দেখবে, আর দর্শকের চোখ দিয়ে আমি আবার নতুন করে আমার নিজের সঙ্গে ছবিটা দেখব। হয়তো এই ছবিটা দেখতে দেখতে আমারও নিজের সঙ্গে আরেকবার দেখা হবে। আর 3 নম্বর ছবি যেটা অত্যন্ত প্রিয়, আর আমি সাবজেক্ট নিয়ে ছবি করতে ভালোবাসি, যদিও এই ছবিটা রকম ফের আছে, ছবিটার নাম বিকেলের আলো। আসলে বিকেলের একটা আলো থাকে, একটা রং থাকে। তো আমরা বিকেলকে বলি শেষ, কেউ বলি শেষ বিকেলের আলো। আসলে শেষ থেকে তো শুরু হয়। তো বিকেলের আলো গল্পটা হচ্ছে তাই, যে মানুষের এজ হয়ে যায়, যারা মানে আমরা বলি রেখা হয়ে গেছে, আমাদের এবার বিদায় নিতে হবে পৃথিবী থেকে, কিন্তু তাদেরও কিছু বক্তব্য থাকে, তাদেরও চাহিদা থাকে, তাদেরও বোঝাবার এবং তাদেরকে বুঝতে পারে না অনেকে। এখানে অনেকগুলো গল্প এসে একত্রিত হয়েছে। যে এই বিকেলের আলোতে 4টে সম্পর্ক দেখানো হয়েছে। 4টে সম্পর্কের মধ্যে একজনের সন্তান খুব কৃতি, তিনি বিদেশে থাকেন, বাবা মা একা থাকেন, সঙ্গ অনুভব করেন, ছেলে বউকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু ছেলের এই মা বাবার জীবনযাপন, মা বাবার সেই প্রাচীন ঐতিহ্য, সেই পুরনো মূল্যবোধ মানতে পারে না, বৌমা মানতে পারে না। স্বল্প সময়ের জন্য আসেন, তারপরে হোটেলে চলে যান, মা বাবা সেটা মানতে পারেন না। এটা সন্তান আছে, অথচ সন্তান কৃতি, বিদেশে থাকে, ভীষণ প্রতিষ্ঠিত, কিন্তু মা বাবার নিঃসঙ্গ জীবনে কোনো রকম আনন্দের স্রোত ঢেউ তারা আনতে পারে না। আর একটা গল্প আছে নিঃসন্তান দম্পতি, যেটা বিপ্লব চট্টোপাধ্যায় এবং শান্তনা দি ট্র্যাকটা করেছেন। তাদের সন্তান নেই, তাদের আফসোস, যদি একটা সন্তান থাকতো তাহলে কি হতো। কিন্তু তারা একসময় উপলব্ধি করে যে কুসন্তানের চাইতে নিঃসন্তান অনেক ভালো। এবং এরকম অনেক সব মূল্যবোধ আছে যেগুলো আমাদের জীবনে আমরা দেখেছি, প্রতিনিয়ত দেখি। আর এই প্রতিটা গল্প আমার এই সমাজ থেকে নেওয়া। আর আমার বিগত দিনের অনেক ছবি যেগুলো আমার রিলিজ হয়েছে, এই অরণ্য, স্বার্থ, বেলা শেষে, সীমান্ত পেরিয়ে, অন্তরে বাইরে, আত্মগণ, একাধিক ছবি, প্রত্যেকটা ছবিতে বাঙালি আনায় ভরপুর ছিল। বাঙালিদের জন্যই বানানো ছবি, কিন্তু বাঙালিরাই তো আন্তর্জাতিক। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, সবই তো আন্তর্জাতিক বাঙালি, রবীন্দ্রনাথ। তো আমার বাংলা গল্প, কিন্তু বাংলা ভাষাতে বাঙালির কালচারকে, বাঙালির কৃষ্টিকে ধরে রেখে ছবি করা, সেভাবে করেছি। কোনো দেখাবার কিছু নেই, টেকনোলজিতে দেখাবার কিছু নেই, ছবিটাই হয়েছে ছবির মতন। ছবি যেন হৃদয়ে ছবি হয়ে থাকে, সেভাবে আমার এই বিকেলের আলো। এই বিকেলের আলোতে অভিনয় করেছেন অনামিকা সাহা, বিপ্লব চট্টোপাধ্যায়, শিলা মজুমদার, মৃণাল মুখোপাধ্যায়, শান্তনা বসু, মৌসুমী ভট্টাচার্য, কন্যাকুমারী, অনেক, দেবিকা মুখোপাধ্যায়। আর নতুন একজন অভিনেতা, তার নাম দীপ সরকার, তিনি অভিনয় করেছেন। খুব ভালো তারা পারফর্ম করেছেন। আর একজন অভিনেতাকে আমি আবিষ্কার করেছি দর্শকের দরবারে, আমি জানাই, একজন অবাঙালি অভিনেতা, তার নাম রাজেন্দ্র শর্মা। তিনি আমার 3টে ছবিতে অভিনয় করেছেন, এবং আপনারা দেখবেন একজন অবাঙালি অভিনেতা কি অপূর্ব বাংলা ছবির সাথে মিলে গেছেন রাজেন্দ্র শর্মা। এটাও দর্শকের জন্য একটা প্রাপ্তি থাকবে রাজেন্দ্র শর্মাকে দেখার জন্য। আর আরেকটা কথা আমি বলবো, আমি এই ছবি করার জন্য যাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তারা হলেন, আমি ইছামতির তীরে কাজ করেছিলাম, শ্যামসুন্দর রায়, যিনি আমার সহকারী একজন শিক্ষক, এবং এই ছবিতে তিনি যুক্ত ছিলেন। আরেকজনের কথা বলবো, নির্মল কুমার রাহা, আমি যাকে রাজুদা বলে ডাকি। তিনি আমার এই ছবিগুলো তারা যদি পাশে না থাকতেন, এবং দাদার স্ত্রী যদি পাশে না থাকতেন, তাহলে এই 3টে ছবি আমি করতে পারতাম। তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে।
আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনার ছবি রিলিজ হওয়ার অনেক আগে থেকে কিন্তু আমরা দেখেছি দর্শকরা বা বাংলা সিনেমা প্রেমী যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু আপনার ছবির জন্য একদম মুখিয়ে থাকেন। এটা আপনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিনেমাতে এটা কি করে করেন? আসলে দর্শকের ভালোবাসাই তো শেষ কথা। দর্শক ছাড়া তো আমরা শূন্য। আমরা ছবি বানাই দর্শকদের জন্য, আর দর্শক আমার ছবি দেখতে ভালোবাসেন, আমার ছবি দেখেন, আমি কৃতজ্ঞ। আমি খুব সাধারণ একজন পরিচালক, খুব সাধারণ মাপের একজন পরিচালক। দর্শকের এই ভালোবাসা আমাকে সত্যি করে বলছি আলাদা করে আনন্দিত করে এবং উৎসাহিত করে। মাঝে মাঝে মনে হয় ছবি করতে পারবো না, এত ক্রাইসিস, চারিদিকে ছবির সংকট। কিন্তু যখন ছবিগুলো টেলিভিশনে আসে, আমার নিয়মিত ছবি কখনো জি বাংলায় সিনেমায়, কখনো জলসা মুভিজে, কখনো আকাশ আটে, আর এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর ছবি নিয়মিত আমার দেখা যায়। এবং অনেক দর্শক দেশ বিদেশের তারা বলে আপনার ছবি দেখব, কারণ আপনার ছবির মধ্যে বাঙালিয়ানা আছে, নিজেকে খুঁজে পাই। অনেকে আছেন যারা বিদেশে থাকেন, আমার ছবি দেখতে ভালোবাসেন। ওপার বাংলায় তো আছে, এছাড়া আমেরিকাতে আছে, কানাডাতে আছে, ব্যাংককে আছেন, দুবাইতে আছেন, তারা আমার ছবি নিয়মিত দেখেন। এবং এই দেখাটা আমি বুঝতে পারলাম এই নেট দুনিয়া আসার পরে, ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পরে দেখলাম তারা ভালোবাসে। এবং দর্শকদের এই ভালোবাসাটা আমার কাছে আশীর্বাদ। আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে দর্শকরা যেন সবসময় আমার ছবিকে ভালোবাসেন, আপন করে নেয়। দর্শকদের জন্যই আমার এই প্রেরণা পথ চলা। আচ্ছা, এই যে বাংলা সিনেমাগুলো আপনার একের পর এক আসবে, এটার জন্য আপনারা কতটা আশাবাদী, এবং এই যে পুরো টিম একসাথে মিলে কাজ করছে, কি মনে হচ্ছে? বা কিছু মজার গল্প, নেপথ্যে কিছু মজার গল্প যদি একটু শেয়ার করেন। আসলে তো তিনটে ছবি 3 লক্ষ গল্প, বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। প্রত্যেকটা ছবিরই গল্প আলাদা আলাদা আছে। এই 3টে ছবিতে কলাকুশলী এবং যেখানে শুটিং করেছি, যেসব লোকেশন এরিয়াতে কাজ করেছি, আউটডোর এবং ইনডোর যেসব বাড়িতে রিয়েল লোকেশানে শ্যুট করেছি, প্রত্যেকে এত সহযোগিতা করেছি, তাদের মানে অকণ্ঠ ভালোবাসা। এবং এত আমরা কি বলবো, বিরক্ত করেছি। শুটিং শুরু হয়েছে সকালবেলা, শেষ হয়েছে রাত্রির 12টা, 1টা, 2টো, কোনো দিন ভোর হয়ে গেছে। কিন্তু যাদের বাড়িতে শ্যুট হয়েছে বা যেই এরিয়াতে, যে এলাকাতে আউটডোর হয়েছে, তাদের কোথাও বিরক্তি নেই। তাদের কাছে উৎসবের মেজাজে তারা ছবি দেখেছেন। আর আমরা ছবি করতে করতে এত আনন্দ পেয়েছি, যখন ছবি করা শুটিং শেষ হয়ে গেছে তখন মনে হয়েছে কী যেন মিস করেছি, আবার কবে ফ্লোরে যেতে পারবো, আবার কবে শুটিং করব। এটা বুঝেছি, এটা নিঃসঙ্গতা কাজ করেছে। আর এখন এই ছবিগুলো যে আসছে, এবং এই ছবিগুলো পশ্চিমবঙ্গে অনেক হাউসে এই ছবিগুলো আসছে এবং দর্শকরা দেখবেন। এবং ভালো লাগছে, যেসব এরিয়াতে শুটিং করেছি, যেসব এলাকাতে আউটডোর করেছি, সেখানেও ছবিগুলো যাবেন, তারা দেখবেন এবং তারা ছবিগুলোর মধ্যে থেকে খুঁজে পাবেন সেই সব দিনের আনন্দ, আমাদের লড়াই, আমাদের পাশে এসে দাঁড়ানো। এমনও ঘটনা ঘটেছে, আমাদের দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রোডাকশন ম্যানেজার সব ব্যবস্থা করেছেন, অথচ আমরা খাওয়ার মতন স্কোপ নেই। যে গ্রামে শুটিং করেছি তারা মুড়ি, নারকেল, তাদের খাবার এনে আমাদের দিয়েছে। কোথায় কোথায় হয়েছে শুটিংগুলো? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে, এবং ইছামতির তীরে হয়েছে, এবং সুন্দরবনের কিছু অংশ হয়েছে, বর্ধমানে হয়েছে, বিভিন্ন জায়গায় জুড়ে হয়েছে, এবং উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় হয়েছে। আপনার সিনেমার কিন্তু কিছু বিশেষত্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা যেমন দেখেছি যে আপনার হাত ধরে বহু টলি অভিনেতা অভিনেত্রী একদম সিনেমা জগতে প্রবেশ করেছেন এবং তারা আজ সুপ্রতিষ্ঠিত। সেরকমভাবেই আপনার সিনেমায় যেরকম বক্স আর্টিস্টরা থাকে, সেরকমভাবেই কিন্তু যারা নতুন আর্টিস্ট বা সবেমাত্র আসছে, নতুন মুখ যাদের বলে, তারাও কিন্তু একই সঙ্গে সমান তালে থাকে। প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু এটা দেখা যায়। এটা কেন, বা এটার পিছনে কি কোনো কারণ রয়েছে? কারণ একটাই, যারা কিংবদন্তি, প্রবাদ প্রতিম, যারা অভিনয় করে আজকে প্রতিষ্ঠিত, তারা তো আছেন, তাদের পরে তো কাউকে আসতে হবে এবং সেই আসার রাস্তাটা আমাদের তৈরি করতে হবে। আমি অন্বেষণ করি, সবসময় খুঁজে বেড়াই যে নতুন একটা মুখ, যে কোনো বয়সের হতে পারে, তার বয়স 17 হতে পারে, তার বয়স 70-77 হতে পারে। আমি অন্বেষণ করি, কারণ নতুন মুখ, তার একটা আলাদা গড়ন, তার অ্যাক্টিং প্রতিভা, হয়তো টেকনিক্যাল ফরম্যাটটা তিনি জানেন না, সিনেমা তো নিজস্ব একটা ভাষা আছে, টেকনিক্যাল ফরম্যাটটা তারা জানেন না। আমি চেষ্টা করি তাদের টেকনিক্যাল ভাষাটা বুঝিয়ে দিয়ে আমার মতন করে গড়ে পিটে নিতে। অনেক নতুন অভিনেতা যারা
আজকে কাজ করছেন সিরিয়ালে বা অনেক ছবিতে কাজ করছেন, আমার ভালো লাগছে যে তারা কেউ কেউ, আমি নাম বলবো না, তারা কেউ কেউ প্রথমে আমার হাত ধরে এসেছেন, আমার সিরিয়ালের, আমার টেলিফিল্মের হাত ধরে এবং আমার কাহিনী চিত্রের হাত ধরে। আমি একজনের নাম এই মুহূর্তে বলছি, না বললে অন্যায় করা হবে, তার নাম সুভাষ চট্টোপাধ্যায়। তিনি থিয়েটার করতেন, আমার কাছে এলেন, আমার প্রথম ছবি করলেন স্বার্থ, এই অরণ্য, আত্মগোপন। তিনি আজকে টলিউডের খুব সুপরিচিত একজন মানুষ, সুপরিচিত মুখ, অভিনেতা। আমি সবসময় অন্বেষণ করি প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে নতুনদের মেলাবার, তাদের নিয়ে কাজ করতে, কারণ সবার সাথে কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, বিপ্লব চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়কে নিয়ে 3টে ছবি করেছি, তাপস পাল তাকে নিয়ে একটা ছবি করেছি, ফেরদৌস তাকে নিয়ে 3টে ছবি করেছি, অভিষেক চট্টোপাধ্যায় তাকে নিয়ে 6টা ছবি করেছি, অনেককে নিয়ে কাজ করেছি। মৌবনীকে নিয়ে এই 4 নম্বর ছবি করলাম, মুমতাজ মৌবনীর। পিসি সরকারের 2টি মেয়ে, মৌবনী সরকার, মুমতাজ সরকার, একমাত্র আমি পরিচালক, কমন পরিচালক। তিনি পিসি সরকার আমাকে বলেছিলেন যে সোমনাথবাবু আপনি কমন পরিচালক, যে আমার 2 মেয়ে আপনার সাথে অভিনয় করেছেন 2টো ছবিতে। মৌবনী করেছেন প্রথম অন্তরে বাইরে, তারপরে এই পালাবদল করলেন। মুমতাজ করেছিলেন আত্মগোপন, অভিষেকের অপোজিটে। তো সবার সাথেই কাজ করেছি, নতুনদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে, তাদের শেখার আগ্রহ, তাদের ভয়ে ভয়ে থাকা, একটু ভালো করলে যদি প্রশংসা করি, তাদের চোখ দুটো দেখলে বুঝতে পারি তারা আরও 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 কিছু করতে চায়। ভালো লাগে নতুনদের নিয়ে কাজ করতে, এবং ঈশ্বর যদি আমাকে সুযোগ দেয় আরও ছবি করার, আমি নতুনদেরকে আরও অনেক ছবিতে নেব। আচ্ছা, এখন যারা পরিচালক রয়েছেন বা পরিচালিকা রয়েছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় তারা বেশিরভাগই বক্স আর্টিস্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করে, বা বড় একেবারে কি বলবো, মার্কেটিং যেটাকে বলে সেই জায়গাটাকে ধরে রাখে, পাবলিসিটিটাকে ধরে রাখে। কিন্তু আপনার কন্টেন্ট দিয়ে, আপনার গল্প দিয়ে এবং আপনার ছবিতে নতুন এবং পুরাতনের যে সংমিশ্রণ, সেইটা দিয়ে আপনি কাজ করছেন, এটাতে কতটা সুবিধা হয় বা কি কতটা অসুবিধা হয়, কি কি হয় বিষয়গুলো? বাণিজ্যিকভাবে হয়তো অনেকটাই অসুবিধা হয়, কারণ সিনেমাটা তো স্টার সিস্টেমে চলে গেছে, সেটা মহানায়কের আমল থেকে চলছে। কিন্তু সে সময় দেখা গেছে এক্সপেরিমেন্ট করে, যিনি স্টার নয়, নন স্টার, অনুপ কুমারকে নিয়েও তরুণ মজুমদার ছবি করেছেন হিরো করে। তো আমি ছবিতে চরিত্র অনুযায়ী অভিনেতাকে নেওয়া ভীষণ রকম পছন্দ করি। যে অভিনেতা চরিত্রের সাথে ম্যাচ করবেন না, তিনি তো প্রথমেই পিছিয়ে পড়লেন। আসলে 2 রকমভাবে গল্প হয়, স্টারকে প্রাধান্য দিয়ে চিত্রনাট্য লেখা হয়, আর একটা হয় চিত্রনাট্য অনুযায়ী অভিনেতাকে নির্বাচন করা। আমি কাহিনী অনুযায়ী চিত্রনাট্য রচনা করি, চিত্রনাট্য অনুযায়ী আমি অভিনেতা নির্বাচন করি। তিনি একেবারে নতুন হতে পারেন, কিংবা খানিকটা পুরনো হতে পারে, কিংবা তিনি অনেকগুলো ছবি করেছেন, একসময় হয়তো সুপারহিট ছবি করেছেন, বর্তমানে তার হিট ছবি সুপারহিট ছবি নয়, নেই, তবুও রিস্ক নিয়ে তাকে নিয়ে ছবি করেছি। কারণ আমার কাছে আমার ছবিটাই হিরো, কন্টেন্টটাই হিরো, এবং আমি যে ছবিটা মেকিং করব, তো আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। আমাকে সত্যি কথা বলতে, আমি বিষয় নির্ভর তো ছবি করি, সেখানে হয়তো আর্থিক একটা ঝুঁকি থাকেই, ভীষণ রকম ছবি থাকে, মানে প্রযোজনার দায়ভারটা ভয়ঙ্কর, কারণ ছবি আজকের দিনে তৈরি করা খুব কস্টলি, পোস্ট প্রোডাকশান কমপ্লিট করে সেন্সার করে রিলিজ করা আরও কস্টলি। তো একটা ছবি বানাতে অনেক টাকা লাগে, সেই লগ্নি ফিরে আসাটা খুব জরুরি। কিন্তু লগ্নি ফিরে হয়তো অনেক সময় আসে না, সব ছবি হয়তো সেরকমভাবে সুপারহিট হয় না। কিন্তু ওই যে বললাম অন্বেষণ, নতুনদের নিয়ে কাজ করব, নতুন কন্টেন্ট সৃষ্টি করব, মানে ছবিটার উপরে তো কেউ নেই। আমি একটা জিনিস শিখেছি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের ছবি দেখে, বিশেষ করে আমার গুরু তপন সিংহ, বাসু চট্টোপাধ্যায়, আমি দেখেছি যে ওদের কাছে ছবির গল্পটাই শেষ কথা, এবং গল্পটাই ওদের কাছে অনবদ্য। কারণ ছবিটা যদি স্টারের হয়ে যায়, তাহলে গল্পের ছবি আর থাকে না, ছবিটাকে ছায়া ছবি হতে হয়, অর্থাৎ শেষ পর্যন্ত ছবি হতে হবে। ছবি হতে গেলে নন স্টারেরও ছবি করা যায়, স্টারেরও ছবি করা যায়। তো এই জন্য আমি সবসময় গল্প অনুযায়ী, যেমন চরিত্র সেই অনুযায়ী আমি আর্টিস্ট নির্বাচন করি, এবং আগামী দিনেও আমি করব। হয়তো তার জন্য খানিকটা আমাকে হয়তো বাণিজ্যিক লুজার হতে হবে, কিন্তু সেটা মেনে নেব, কারণ তা না হলে তো যারা প্রতিভাবান এবং যারা সত্যিকারের ভালো অভিনেতা অভিনেত্রী, যারা এই মুহূর্তে কাজ করতে পারছেন না, মূল স্রোতে নেই বা কোনো ক্যাম্পে নেই, আমি বলে ফেললাম ক্যাম্পে নেই, তো তারা কি কাজ করবেন না? তাদেরকে তো কাজ করতে হবে। কারণ আমি দেখেছি শিল্পী যখন তার সত্তা প্রকাশ করতে না পারেন, তার যন্ত্রণা,
আমি নিজেকে দিয়ে দেখেছি, যখন আমি ছবি করতে না পারি তখন আমার অন্তর্দহন, আমার রক্তক্ষরণটা আমি টের পাই। তো আমি তো নিজে একজন শিল্পী, যেহেতু নেপথ্য শিল্পী আমি, তো সুতরাং শিল্পীদের যন্ত্রণাটা বুঝতে পারি, কষ্ট হয়। সেখানে স্টার সিস্টেমের বাইরে গিয়ে কাজ করি। আমার কাছে ছবিটাই নায়ক, ছবিটাই নায়িকা। দর্শকদের কিন্তু আপনার কাছে যে চাহিদা, মানে একেবারে চাতক পাখি যেমন বৃষ্টির দিকে চেয়ে থাকে, যে বৃষ্টির জল পড়লেই তারা একদম তাদের যে তেষ্টা বা তৃষ্ণা সেটা মেটাবে, সেরম কিন্তু দর্শকরাও আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছবির দিকে চেয়ে থাকে। আপনার সিনেমা বা ছবি এলেই তারা তাদের মনের খিদে বা মনের তৃষ্ণাটা কিন্তু মেটাবে। আপনার আগামী দিনের কী কী পরিকল্পনা থাকছে এই 3টে ছবির পর? বলেই ফেলছি যখন আপনি বললেন, আগামী দিনে দর্শকদের উদ্দেশ্যেই বলছি, আমার 2টো ছবি অলরেডি রেডি হয়ে গেছে। একটির নাম মেঘলামন, গল্পটা বলবো না, তাতে অভিনয় করেছেন মৌবনী সরকার, বোধিসত্ত্ব মজুমদার, দেবিকা মুখার্জি, কল্যাণ চট্টোপাধ্যায়, হিমাদ্রি দাস এবং আমি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রচুর সিরিয়াল করেন। বিশ্বজিৎ চৌধুরী নামে একজনকে আমি ইন্ট্রোডাকশান করিয়েছি ছবিতে, এবং রাজেন্দ্র শর্মা, যার কথা বললাম, তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন, এবং নির্মল কুমার রাহা, তিনি এই ছবিতে আছেন। আর একটা ছবি আমি কমপ্লিট করেছি, ডাবিং শেষ, বিজিএম চলছে এখন, নগর দর্পণ। সেই ছবিতে সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক ব্যানার্জি, পাপিয়া অধিকারী, অভিরাজ, নির্মল রাহা, বিশ্বজিৎ চৌধুরী এরা রয়েছেন। আর একটা ছবি ফ্লোরে গেছে, তার নাম উজান যাত্রা। যাত্রা শিল্পীরা করোনার সময় দীর্ঘদিন কাজ পায়নি, তা শিল্পীদের সেই সংকট, ক্রাইসিস নিয়ে ছবি উজান যাত্রা। কারণ উজানেই যেতে হয়, ভাটিতে থাকতে নেই, কারণ উজানে যেতে গেলেই আমরা পৌঁছবো গন্তব্যে। তো এই কন্টেন্টটা নিয়ে উজান যাত্রা একটা ছবি শুরু হয়েছে। মৌবনী, অভিরাজ, শ্রীলা মজুমদারের মতন সমস্ত আর্টিস্টরা আছেন, আরও অনেকেই থাকবেন। দর্শকদের জন্য 3টে ছবি তৈরি হচ্ছে, আর ঠিক উপযুক্ত সময়ে, ঠিক সময়ে 3টে ছবি দর্শকদের দরবারে, অর্থাৎ সিনেমা ঘরে, সিনেমা হাউসে নিয়ে আসবো। আপনাদের সবার সহযোগিতা চাইব, আপনাদের এই মিডিয়া বন্ধুদের ভালোবাসা চাইব, সহযোগিতা চাইব, সেই সঙ্গে দর্শকদের মানে অনাবিল ভালোবাসা এবং আশীর্বাদ চাইব। একেবারেই। আর আমরা জানি যে যেখানে দাঁড়িয়ে এখন অনেক ডিরেক্টররা রয়েছেন এই কম্পিটিশনের মার্কেটে, যেখানে তারা ছবি পারছেন না, ছবি করতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার তিনটে মুভি একেবারে 3টে সপ্তাহের মধ্যে আসতে চলেছে। আপনার ছবিগুলো দর্শকদের মনোপুত হোক, একেবারে মনের মণিকোঠায় সেগুলো স্থান করে নিক, এই শুভেচ্ছা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা। আর তোমার এই বাড়িতে একটা এসি নেই, একটা মিনিমাম কমফর্ট কিছু নেই। আমার যখন খুব মন খারাপ হয় না, তখন আমি প্রাণ খুলে গান গাই। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। পুরোপুরি বিদ্যাসাগরের যুগ চলছে দেখছি এখন এখানে। মানুষের জীবন থেকে সুর, তাল, লয় সব থেমে গেছে। চন্দ্রহারটা পছন্দ না হলেও হয়তো নিয়ে নেবে, কারণ ওটা ওজন ধরে বিক্রি করলেও তো অনেকগুলো টাকা পাবে। বাবা কি করবে? আর কতটুকু সামর্থ্য আছে বাবার? This scoundrel tried to seduce me. হায় রে সভ্যতা, আমরা আমাদের কৃষ্টি আর কালচারটাকে কোথায় নিয়ে গেলাম? হ্যাঁ, আমি জানি বাবা, কোনো বাবা কি তার সন্তানের মৃত্যু কামনা করতে পারে বলো? পৃথিবীটা আমাদের কাছে খুব ছোট হয়ে গেছে। সেই পৃথিবীতে তোমার আমি আর আমার তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। নিজের সন্তানরাই তাদের বাবা মাকে দেখে না। প্রভাত সময়ে শচী রঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। তেমন হলে আমি বিয়েই করব না। এ যুগে ভালো মানুষ পাওয়া খুব কঠিন মা। সন্তান ভালো হোক খারাপ হোক, তবু তো সন্তান। আমাদের তো সন্তানও নেই। আমার মৃত্যুর পর আমার মুখাগ্নি করবে লিন্টন, চিকু, ছোট্টুরা। শেষ বিকেলের আলোতে কিছু রোদ্দুর থাকে, যে রোদ্দুর বলে যায় আবার নতুন দিন আসছে। স্বপ্ন যতদিন বাঁচবে ততদিন তুমি বেঁচে থাকবে, আমি বেঁচে থাকবো। আর যেদিন আমাদের স্বপ্নের মৃত্যু হবে সেদিন আমরাও মারা যাব। পাটাকে ভালোবেসে
পাটে আঁকড়ে পড়ে থাকলে। আমার শ্রমিক ভাইদের আর্তনাদ আমি ঘরে ঘরে পৌঁছে দেব। এই গাছগুলোর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, দুঃখ আছে, বেদনা আছে। এখনো স্বপ্ন দেখি যে পুরনো ফ্যাক্টরির তালা খুলবে, আরো কত নতুন ফ্যাক্টরি হবে, কত ছেলেরা চাকরি পাবে। প্রকৃতি কত অপরূপ, তাই না? একদমই তাই। আমার ইশারা ছাড়া এই জঙ্গলে একটা পাখিও ওড়ে না। এই জঙ্গলে, এই অরণ্যে একটা পরিবর্তন তো এসেছে। আর এই ফরেস্টের বাবুরা ডাকে এন্টারটেনমেন্ট এক্সপ্রেস বলে। এরা আমাদের পরম আত্মীয়। এসব, হ্যাঁ এগুলো নে তো। হ্যাঁ নিচ্ছি, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তাড়াতাড়ি লক্ষ্য কর। তোদের দুজনকে নিয়েই আমার খুব চিন্তা হয়। যে মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে তো মৃত সৈনিক। তোর স্বপ্ন পূরণ হবে রে দিদি, দেখে নিস। এই পার্টিও আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এ বাবু, তোরা যদি ভদ্রলোক হয়ে যাস তাহলে আমাদের আকাল পড়বে যে। একটা বেকার মুক্ত সমাজ চাই। আপনাকে দেখে না গর্ব হয়। কলেজে প্রফেসরি করেও কি সুন্দর আপনি সমাজসেবা করেন। মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার, আমাতে তোমাতে ছিন্ন ভিন্ন, ভাঙা নৌকার পাল। আজ ওদের জন্যই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। আজ রাতে সমস্ত ইনফরমেশন মেল করে দেবো। রেস্ট দেখা যাক কি হয়। তুমি তো এত ভালো ভালো গান বাঁধো, এত সুন্দর সুন্দর সুরের সৃষ্টি করো। আচ্ছা তুমি পারো না মানুষগুলোর হৃদয়কে বাঁধতে? আমাদের কেউ ফলো করছে। এখানে কোনো রক্তের খেলা নেই, কোনো দাঙ্গা নেই, আছে শুধু শান্ত পৃথিবীর আসল ঠিকানা। মরার আগে শেষ ছবলটা দিতে ভুলে গেলে তো চলবে না। বাইরে না বেরোলে আমাদের পেট চলবে কি করে? হ্যাঁ, আমার রাত পোহালো। আপনি পবনকে খুন করালেন? যে পবন আপনার আর আপনার ছেলের জন্য পেটের দায়ে বারবার বারবার জেল খাটলো। খারাপকে ভালো করাটাই তো আমাদের কাজ। আমাদের এলাকা তো কম দুর্নীতি হচ্ছে না জয়শ্রী। এই পেটটাই তো সব। ওর পেটে এখন অনেক খিদে। দে দে, বেশি করে ভাত দে, দে আরো ভাত দে। এবার আমার স্বামী কবে ফিরবি? গিয়ে কি লাভ স্যার? দুদিন পর তো আবার আমাকে কষ্ট করে ধরে নিয়ে আসবেন। পঞ্চায়েত সাহেবের ছেলে রকি, ও কিছু অন্যায় করলে পুলিশরই ধরে নিয়ে যায়। কিন্তু এইসব ব্যাপারে মাথা গলাতে যেও না, বুঝলে? দাদু, তুমি এই কথা বলছো? কিন্তু এভাবে তো আর চলতে পারে না। চলে তো যাচ্ছে। ক্ষমতার জোরে এরা আইনকে ছোট জগন্নাথ করে রেখেছে। এটা খুন না অ্যাক্সিডেন্ট তা তো পোস্টমর্টম রিপোর্টই বলবে। আপনি বলার কে? ওদের বাড়িতে গিয়ে জ্যোতিপ্রকাশের পাশে আমার দাঁড়ানো উচিত। আর শোনো, এইসব কাজ ছেড়ে দাও, ভালো কাজে মন দাও। যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাকে একবার না একবার তার মুখোমুখি হতেই হবে। আপনি বাঘ না শিয়াল সেটা তো সময় বলবে। ওরা আমার একমাত্র সম্পদ, একমাত্র আশ্রয়, তাকে ওরা কেড়ে নিল। তুমি একা নো, অসহায় নো। হ্যাঁ, পালাবদল হওয়াটাই দরকার স্যার। বাবা, তুই আমাকে তুমি বললি? তুই পবনদার বই ছিঁড়েছিস কেন রে? তীরে কি প্রচন্ড কলরব, জলে ভেসে যায় কার সব। কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। এতটুকু বাচ্চা মেয়ে কত কঠিন কাজ করছো। এবার আমি ফুল পিকচারটা দেখিয়ে দেব। কিন্তু এত বড় একটা অন্যায়, পুরো চেপে যাওয়া, কিছু না বলা। পালা বদল ঘটাবেই, পালা বদল ঘটবেই।